এক দুই দিন পর পর, দুই চার দিন পর পর টেলিভিশনে দেখতে চাই যে আপনারা কি বলছেন, কি করতে চাচ্ছেন, কোন কোন বিষয়। তারপরে আপনার হাইকোর্টের একটা হিয়ারিং হওয়ার কথা ছিল যে পঞ্চদশ সংশোধনী বাতিলের ব্যাপারে। তো ওইটা যদি বাতিল হয়ে যায় তাহলে তত্ত্বাবধায়ক সরকার অটোমেটিক্যালি রিভাইভ হয়ে যায়। সিক্রেট মানে গোপন চুক্তি করিয়েছে যে এগুলোর প্রচার হয়ে গেলে ভারতের মান সম্মান থাকবে না, ভারতের মান সম্মান থাকবে না। কাজে শেখ হাসিনাকে ভারত কোনোদিনও ছাড়বে না এবং অন্য দেশেও যেতে দিবে না। সলভ করতে দেওয়াও বোধ হয় ঠিক হবে না, বিকজ তারা এটা পারবে না। এটা আরেকটা সরকার আসবে, এসে তারপরে যদি তাদের আন্তরিকতা থাকে তাহলে হবে। আর এই সরকার যদি করে তাহলে করতে পারে, কিন্তু সেটা হলো যে অনেক কাঠখড় পোড়াতে হবে এটা। তারপরে দেখেন এই আপনার পরবর্তী পর্যায়ে তাও তো খুন, জখম, চুরি, চামারি, এ তো দুনিয়ার, ওগুলো তো আর আমি বলছি না। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে বিদেশে, 28 লক্ষ কোটি টাকা। তাহলে বলেন যে দেশটা এইভাবে ভুল পথে হেঁটেছে, সেই দেশটা পাবো কি করে আমরা? আমাদের এই 30 লক্ষ লোকের রক্ত বৃথা চলে গেছে, শুধু স্বাধীনতার পেয়েছি, এছাড়া অন্য কিছু পাইনি। দেশটা উল্টো দিকে হেঁটেছে। সমস্ত শেখ হাসিনার সময় সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে লুটপাট করার জন্য। চিন্তা করেন আপনি, 28 লক্ষ কোটি থেকে শ্বেতপত্র বের হয়েছে। এবং এই যে কয়দিন আগে আমাদের উপদেষ্টা যে বললো যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো বাতিল করা কঠিন, আসলে কি কঠিন? আরো কতগুলো চুক্তি আমরা জানি যে অর্ধেক অর্ধেক হয়ে আছে, সেগুলো সম্পূর্ণ হয়নি। যেটা এখন উনি যখন বলেছেন কঠিন, আমি মনে করি কঠিন। উনি তো ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, উনি যখন বলেছেন কঠিন তাহলে এটা কঠিন। কারণটা হলো এগুলো আমাদেরকে বাতিল করতেই হবে, আমাদের জাতির এক্সিস্টেন্সের জন্য এটা বাতিল করতেই হবে। আমি তাকে অনুরোধ জানাবো, চুক্তি বাতিল করতে হবে, অবশ্যই করতে হবে আমাদেরকে। ভারতের সঙ্গে এই অসম চুক্তি নিয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে পারবো না, আমাদের চুক্তি করতে হবে। এখন আমার যেটা মনে হয় সেটা হলো যে আমাদের নতুন করে এখন চিন্তা ভাবনা করতে হবে। আমরা ওই দেশ, যে দেশ আমরা চেয়েছিলাম সেই দেশ কিন্তু আমরা পাইনি না। ধন্যবাদ। জি, তো এখন আমরা যে আচ্ছা সেই দেশ পাইনি, সেই দেশ পাওয়ার জন্য তো আবার 5ই আগস্ট হলো, যে জুলাই বিপ্লবটা হলো, কিন্তু তারপরেও কি আমরা কোথায় যেন একটা সবকিছু অনুপস্থিত দেখতে পাচ্ছি। রাজনীতি দলগুলোর সাথে বা ছাত্রদের সাথে এক ধরনের চাপা উত্তেজনা চলছে। আবার সংস্কারের নামে সরকার যেরকম সময় নিতে চাচ্ছে, ছাত্ররা আজকে নাহিদ ইসলাম বলেই ফেললো যে রাজনৈতিক দলগুলো সরকারকে বিতর্কিত করতে চায়। তো সে বিষয়ে আপনার কি মনে হয় যে এখানে ছাত্ররা কি চাচ্ছে, রাজনৈতিক দলগুলো চাওয়া কি ভুল চাওয়া কিনা? না, আমি তো আজকে টেলিভিশনে যারা দেখলাম, বিএনপি তো ভালো কথা বলেছে, যারা বলছে যে আমরা কি শুধু ইলেকশনের কথাই বলতে চাই? আমরা তো শুধু ইলেকশনের কথা বলতেছি না। এখন কথা হলো যে এই যে আপনার শ্বেতপত্র যেটা সাবমিট করা হলো, এটা কয়দিনের মধ্যেই তো সাবমিট হলো। কাজে যারা সংস্কার করছেন, যেমন প্রফেসর আলী রিয়াজকে দেওয়া হয়েছে আপনার সংবিধান সংস্কারের জন্য, তো এটা কি নতুন সংবিধান উনি লিখবেন নাকি যে সংবিধান আছে ওই সংবিধানে উনি ইয়ে করবেন? এত কোনো সারা শব্দ আমরা দেখছি না। সবখানে যারা চুপ হয়ে আছে। পুলিশের যে আপনার রিফর্ম, সেটা কি হবে? আইন কানুনের যে রিফর্ম, সেটা কি হবে? এগুলো তো সবই দেখি সব চুপচাপ হয়ে আছে। তো কাজে মানুষের সন্দেহ তো বাড়বেই। এখন আমার কথা হলো, এটা যদি একটা ভাইব্রেন্ট হতো, দৈনিক আলোচনা হচ্ছে, তারপরে আপনার এই যে বদিউল আলম মজুমদার সাহেব, উনি তো টকশোতে এসে, আপনার এখানেও টকশোতে এসে অনেক বড় বড় কথা উনি বলেছেন। বলার পরে তিনি ওয়েবসাইট খুলছেন, ওয়েবসাইট খুলে তারপরে কি সব। তো এখন কথা হলো, আমি ওনার সঙ্গে, আমি নিজেও কথা বলছি, আমি আলী রিয়াজের সঙ্গে নিজেও আমি কথা বলেছি। তো আমরা তো জানি কি কি জিনিস করতে হবে। সব সংস্কার যে করতে হবে এই সব ইন্টারিম সরকারকে, তা তো নয়। আমরা চাই এমন একটা সংস্কার হোক মূল পয়েন্টগুলোর, যাতে স্বৈরাচার এখানে ফেরত না আসে। তারপরে ওইটার উপরে রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্য হয়ে তারপর একটা ইলেকশন দেওয়া। তো সেটা কি হলো না হলো এখন তো কোনো আলোচনাই আর হচ্ছে না, সব বন্ধ হয়ে আছে। তো কাজে এক দুই চার দিন পর পর টেলিভিশনে দেখতে চাই যে আপনারা কি বলছেন, কি করতে চাচ্ছেন, কোন কোন বিষয়। তারপরে আপনার হাইকোর্টের একটা হিয়ারিং হওয়ার কথা ছিল যে পঞ্চদশ সংশোধনী বাতিলের ব্যাপারে। তো ওইটা যদি বাতিল হয়ে যায় তাহলে তত্ত্বাবধায়ক সরকার অটোমেটিক্যালি রিভাইভ হয়ে যায়, জীবিত হয়ে যায়। তো সেটা সম্বন্ধেও কি হচ্ছে না হচ্ছে, সেটা সম্বন্ধেও খুব একটা আমরা দেখছি না আর কি। তো আমি অনুরোধ জানাবো, আমি পূর্ণভাবে সমর্থন করি এই সরকারকে, কারণ এই সরকারকে ফেল করার তো কোনো উপায় নাই আমাদের। এই সরকার অবশ্যই পাশ করতে হবে। ডক্টর ইউনূসকে আমরা
চাই যে তিনি পাশ করুক এবং একটা সংস্কার নিয়ে এসে মোটামুটি এমন একটা সংস্কার, খুব জরুরি যে সংস্কারগুলো, যার মাধ্যমে যেন পুনরায় একটা স্বৈরাচার সরকার যেন এখানে আসতে না পারে এইরকম। আর ওইদিকে তারেক জিয়াও তো সেটাই বলছেন যে এখানে স্বৈরাচারে যাতে এটা না আসতে পারে, জবাবদিহি যেন হয়। তারেক জিয়ার যেটা মামলাগুলো, সেই মামলাগুলো কিন্তু পুরোপুরি খালাস হচ্ছে না, মানে এক একদিন এক একটা হচ্ছে, এভাবে তো অনেক মামলা আছে। অনেক তো মামলা। তারেক জিয়ার তো এখন মামলাগুলো কথা, শেষ না হলে দেশে আসতে জি, পারছে না। তো এখন কথা হলো যে এটা শুধু সরকারকে দোষ দিয়ে লাভ হবে না, যাদেরকে সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে এটা দায়িত্ব তাদের। সরকার কি তাদের পিছন পিছন ঘুরে বেড়ায় তাদের না ঘাড়ের উপর কি নিঃশ্বাস ফেলবে না? এটা তো সেটা কথা নয় যে একটা দায়িত্ব দিয়ে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলা, এটা তো ঠিক না। ইন্ডিপেন্ডেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা করেন, করে তারপরে জাতিকে অবহিত করেন যে আমরা এই পর্যন্ত অগ্রসর হয়েছি, এই বিষয়ে আমরা মতামত দিচ্ছি। কিন্তু সবখানেই একটা মানে ঢাক গুড়গুড় অবস্থা। এই যে আপনার ইলেকশন কমিশন নির্বাচিত হলো, আমরা কি নামটা জানতে পেরেছি? আপনি কি জানতে পেরেছেন কোন কোন লোক, কয় 10 জনের লোক বা 20 জনের নাম? এখন আমি একটা কথা বলতে চাই আপনাকে, সেই কথাটা হলো শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। তিনি মনে করেছিলেন যে আজীবন তিনি ক্ষমতায় আছেন, 2021 সাল 41 সাল, তারপরে তার ছেলে মেয়ে নাতি নাতনি এটা চলতে থাকবে। তিনি বলতেন না যে আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমি এদেশ আমার। কিন্তু আজকে যারা এদেরকে বিতাড়িত করলো শেখ হাসিনাকে, তারাই তো আজকে ক্ষমতায়। আমি বলবো তারাই। ডক্টর ইউনূস এখানে ছিলেন না, নিশ্চয়ই উনি জড়িত ছিলেন, বিভিন্নভাবে জড়িত ছিলেন, মানসিকভাবে জড়িত ছিলেন। আসিফ নজরুল সাহেব, তারপর অন্য যারা। আমরা কিন্তু ভাই আপনাদের হিসাব নিব, আপনাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে দিব না। আপনারা যদি আপনাদের কাজ না করেন, আপনাদের হিসাব আমরা নিব। আজকে নয়, যখন সুযোগ হবে তখন নিব। আমি জাতির কথা বলছি, আমার নিজের কথা আমি বলছি না। জাতির কথা আমি বলছি, জাতি কিন্তু অবশ্যই হিসাব নেবে। কাজেই আমি বলবো যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যেই হন আপনার দায়িত্ব পালন করেন। আমরা দেখতে চাই, অপেক্ষার কথা নয়। একটা যুক্তিগ্রাহ্য সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। তার জন্য যতটুকু সময় লাগে সেটুকু সময় দিতে হবে। আমি এই কথা প্রথম থেকেই বলে আসতেছি। কিন্তু সেটা তো জানতে হবে তো যে কি সম্পর্ক। তো অবনতি হয়েছিল, চরম অবনতি হয়েছিল। তো চরম অবনতির পরে উন্নতি হবে, এবং সেটাই হয়েছে। আমরা তো আর ইন্ডিয়া যাই নাই, ভারতের পররাষ্ট্র সচিব এখানে আসছে, আমরা তো যাই নাই, তারাই আসছে। তো বাংলাদেশের দুটো জিনিস কিন্তু হচ্ছে একই সঙ্গে সাইমেলটেনিয়াসলি। সেটা হলো জনগণ একটা ডাক দিয়েছে ভারত বর্জন, ভারতীয় পণ্য বর্জন, সেটা যেমন চলছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিল। আমি বলি ভারতের আশ্রয় দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। শেখ হাসিনাকে যদি আমেরিকা আশ্রয় দিতে চাইতো, ভারত কিন্তু মাঝপথে তার প্লেন ঘুরায় দিল্লিতে নিয়ে আসতো। কারণটা হলো এত অপকর্ম করিয়েছে শেখ হাসিনাকে দিয়ে, এত বেশি সিক্রেট মানে গোপন চুক্তি করিয়েছে যে এগুলোর প্রচার হয়ে গেলে ভারতের মান সম্মান থাকবে না। ভারতের মান সম্মান থাকবে না। কাজে শেখ হাসিনাকে ভারত কোনোদিনও ছাড়বে না, এবং অন্য দেশেও যেতে দিবে না, বাংলাদেশেও আসতে দিবে না। আমি এটা ভবিষ্যৎবাণী করেছি, যেদিন শেখ হাসিনার ফাঁসির আদেশ হবে যে কোনো একটা কোর্ট থেকে, তার 7 দিন পরে আমরা হয়তো শুনবো যে শেখ হাসিনা হার্ট অ্যাটাকে মারা গেছে। দেখেন এখনই তার আপনার ওই অডিও কথাবার্তা প্রচার করা হচ্ছে। তিনি কি আছেন, বেঁচে আছেন? এটা আমাদের সরকারকে আমি অনুরোধ করবো, এটা ভারতকে জিজ্ঞাসা করা উচিত তিনি আছেন কি নাই। আচ্ছা, একটা কথা বলি, ওই যে ঘরে আয়না রেখে কুয়োয় মুখ দেখতে যাওয়া, ব্যাপারটা বুঝছেন আপনি? ঘরে আয়না আছে কিন্তু আমি কুয়োয় মুখ দেখতেছি। তার মানেটা হলো কয়েকশো মানে আওয়ামী লীগের কয়েকশো নেতা নেত্রী কিন্তু ভারতে আছে, সোনামে বেনামে। তাদের সঙ্গে কি শেখ হাসিনার মিটিং হওয়া উচিত না? হয়েছে? হয়নি। কেউ বলতে পারবে শেখ হাসিনা কোথায় আছে? শেখ হাসিনার সঙ্গে আমার এই কথা হয়েছে, তিনি এইভাবে আছেন, তিনি এই কথা বলেছেন। উনি কোথায় গোপালগঞ্জে কথা বলতেছেন, কোথায় উনি আমেরিকায় কথা বলছেন? কেন রে ভাই? এবং এই ভারতের পররাষ্ট্র সচিব এসে বলতেছে যে যেটা কথা ওটা আমরা সাপোর্ট করি না। হি ইজ স্পিকিং আনট্রুথ। আবার বলছে যে যারা অবৈধভাবে আছে তাদেরকে খুঁজছে, কিন্তু এখন বাংলাদেশে থেকে যারা পালিয়ে গেছে তারা কি বৈধভাবে আছে কিনা? সেটাই, তারা তো বৈধভাবে নাই, তো তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেখ, ওখানে তাদেরকেও রেখে দিয়েছে। তো সবাইকে রেখে দিয়ে এখানে এসে আবার বলতেছে যে আমরা পছন্দ করতেছি না। তারপরে উনি বলতেছেন এগুলোর কথা বলে তো হবে না। একটা কথা হলো 3 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমি একটা স্যালুট করি যে তিনি ঐক্যের ডাক দিয়েছেন। এইটাই হলো বাংলাদেশ গড়ার প্রথম শুরু, যে বাংলাদেশ আমরা হারিয়ে ফেলেছিলাম, পাই নাই 53 বছরে।
এই প্রথম আমরা পাইলাম। এখানে সবাই এক হলো, সবাই একই কথাই বলল, যেটাতে ভারত শঙ্কিত হয়ে পরাজয় বরণ করে তাদের পররাষ্ট্র সচিবকে এখানে পাঠালো আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভারতের আর আমাদের সামনে চোখ তুলে ভারত কথা বলার মতো ভারত অবস্থায় নাই। কিন্তু স্যার আমরা যদি জানতে চাই যে এই যে বিডিআর হত্যা নিয়ে একটা টানাপোড়েন চলছে, বিডিআর হত্যার বিচার নিয়ে, তো যখনই একটা আওয়াজ আসে তখন মানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে হবে বা স্বরাষ্ট্রমন্ত্রী সরি, তো কিন্তু আসলে কিন্তু আলটিমেটলি আমরা কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না বিডিআর হত্যা নিয়ে। কিন্তু করা তো এইটার কারণ হলো যে এই বিষয়গুলো এই সরকার সলভ করতে পারবে বলে আমার মনে হয় না, এবং সলভ করতে দেওয়াও বোধহয় ঠিক হবে না, বিকজ তারা এটা পারবে না। এটা আরেকটা সরকার আসবে, এসে তারপরে যদি তাদের আন্তরিকতা থাকে তাহলে হবে। আর এই সরকার যদি করে তাহলে করতে পারে, কিন্তু সেটা হলো যে অনেক কাঠখড় পোড়াতে হবে, এটা অনেক কাঠখড় পোড়াতে হবে, এবং সেটা করতে চাইবেন কিনা সেটাও একটা বিষয়। যেমন সাগররুনির ব্যাপারটা আমি বলছি, আপনি তো নিজেই সাংবাদিক, সাগররুনির ব্যাপারটা আপনি দেখেন আগাচ্ছে।